ভয়ে বাঘের যত সাহস চোখে। হ্যাঁ এইটাকে হ্যাঁ মামা ভালো। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 9:30, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আজকে কিন্তু বাড়িতে মা আর মেয়ে, মানে আমি আর আমার মেয়ে কিন্তু একা। সবাই কিন্তু বাইরে গেছে, মা আর বাপি গেছে আমাদের মানে দেশের বাড়িতে সোমরা বাজারে কিন্তু আজকে হরিনাম। আগের বছর মেয়ের জন্য গেছিলাম, মেয়ের পুজো ছিল, মেয়ে যেহেতু হওয়ার পরে ওখানে পুজো দিতে হতো, তাই আগের বছর কিন্তু তোমাদের দাদাভাই আমি মেয়েটা তিনজনেই গেছিলাম। আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আর তাছাড়া তোমাদের দাদাভাইয়েরও অফিস, সেই জন্য এবছর আর গেলাম না। প্রচণ্ড গরম পড়েছে, আর মেয়েটাও তো কদিন আগে শরীর খারাপ থেকে উঠলো, ওই জন্য আর এবছর যাইনি। মা আর বাপি ওখানেই গেছে, আর তোমাদের দাদাভাই অফিস গেছে, আর ওদিক থেকে দিদিভাই আর মাম্পুও কিন্তু আসবে। তো ওই জন্য আজকে সারাটা দিন কীভাবে আমি আর আমার মেয়ে কাটাচ্ছি একসাথে, আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করব। মা বাপি আজকে চলে আসবে, কিন্তু আস্তে আস্তে রাত্রি 11টা কি 10টা কি 11টা বাজবে, আর তোমাদের দাদাভাইয়ের তো আস্তে আস্তে 9টা 9:30 হয়েই যায়। তো আমি মেয়েকে দেখো এখানে ঘুম থেকে ওঠার পরে আমি ফ্রেশ করে নিয়েছি। ও অন্যদিন দেরিতে ওঠে, যেদিন আমার একটু দরকার যে ও একটু বেশিক্ষণ ঘুমাক, সেদিনকেই না ও তাড়াতাড়ি উঠে যায়, আর ঠিক আজকেও তাই। আমি যখন ওপরে বাসি কাজ সারছিলাম, বাইরে কাচাকুচি করতে গিয়ে হঠাৎ করে আওয়াজ পাচ্ছি মেয়ে উঠে গেছে। গিয়ে দেখছি হ্যাঁ, যেমনটাই বলা তেমনটাই কাজ। তো মেয়েকে নিয়ে নিচে চলে এসেছি, তখন 9:15 বাজে, তখন মা বাপি রেডি হচ্ছে। ওনারা ওই 9:30 ট্রেন ধরলো, তো 9:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। তো এখানে মেয়েকে রেডি করিয়ে ফ্রেশ করানোর পরে আমি একটু মেয়েকে নিয়ে বসে গেছি এখানে বই নিয়ে পড়াশোনা করাতে। তো আমার মেয়ে কেমন পড়াশোনা করে দেখো তোমরা। ভয়ে অযোধ্যার আসছে পেরে, আয়ে আমি খাবো পেরে, হর্ষইতে বিছানা ভয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাশে ধরে, হর্ষতে চলেছে মূর্তি তুলে। আমার এটাকে মামা হ্যাঁ আচ্ছা, এটাকে মামা জোরে বলো। এটাকে এটাকে গুড, এইটা বই পড়ার অভ্যেসটা কিন্তু ওরা আমি অনেক দিন ধরেই রেখেছিলাম। তো আমি ওকে সন্ধ্যেবেলাতেই নিয়ে বসি। তো আজকে যেহেতু তেমন কোনো কাজ ছিল না, তাই জন্য ওকে সকালের দিকটাতে নিয়ে বসেছি। হ্যাঁ, বাড়িতে লোকজন আসলে, যেরকম দিদিভাই মাম্পু আসলে বা অন্য কেউ যদি আসে, তখন ওকে নিয়ে বসানো হয় না, তখন একটু গ্যাপ চলে যায়। কিন্তু এই পড়ানোর অভ্যেসটা কিন্তু ছোটোবেলা থেকেই রেখেছি, যাতে বড় হলে ওর যখন পড়াশোনা শুরু করবে তখন যাতে ওর কোনো অসুবিধা না হয় বই নিয়ে পড়তে। আর ও কিন্তু খুব ভালো করে বসে বইটা পুরো দেখে দেখে আমার কাছে কিন্তু পড়ে নেয় সমস্ত কিছু। মানে ও তো আর বলতে পারে না, এখন যেরকম নতুন নতুন শিখেছে, তোমরা তো দেখলে কোনটা ভালো কোনটা হাম্বা সব বলতে পারে। আগে তো ওটা পারতো না, কিন্তু তাও কিন্তু সুন্দর করে পড়ে নেয়। আজকে তো রান্না নেই, মা কিন্তু রান্না সকালবেলা করে দিয়ে গেছে, মাছের ঝোল আর ভাত। যেহেতু মেয়েটাকে নিয়ে একা থাকবো আমি বারণ করেছিলাম, কিন্তু মায়ের একটু চিন্তা হচ্ছে বলে করে দিয়ে গেছে। তো আমি এখানে ভাতটা হাঁড়ি থেকে বেড়ে রেডি করে নিলাম, আর এসে দেখছি এই টেবিলের ওপরই রাখবো, কিন্তু টেবিলটা যা অবস্থা হয়েছিল, তাই টেবিলটাকে একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে ভাতটাকে ঢেলে রেখে দিয়েছি। কারণ ভাতটা অনেকটা ভাত তো একেবারে করা হয়ে গেছে, কিন্তু এখন না দিনে যখন ভাত করা হচ্ছে ওটা কিন্তু রাত অবধি আর থাকছে না। রাত্রেবেলা ওটা ফ্রিজে না ঢোকালে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আবার এক একদিন এমনও হয়েছে ফ্রিজে ঢুকিয়েছি, কিন্তু একটু তাড়াতাড়ি বের করা হয়ে যাচ্ছে বলে ফ্রিজ থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাতটাকে আমি একটু ঠান্ডা করতে দিলাম, ফ্যানটা চালিয়ে দিয়েছি ওই ঘরে, আর আমি এখানে ভাতটাকে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি ফ্রিজে ঢোকাবো বলে। তার মধ্যেই দুধ এসে গেছে, মেয়ের খাবারটাও রেডি করলাম। এই দেখো রুটি ভিজিয়ে রেখেছিলাম, রুটিটা এবার আমি হাতে একটু পেস্ট করে নেবো, আর দুধটাকেও আমি গরম করে নিয়েছি। আমি এখন রান্নার বলতে শুধু করব, আমি মেয়ের ভাতটা করব, আর লালটুর খাবারটা ফ্রিজ থেকে বের করে একটু রেডি করব। লালটুর খাবার ভাত করাই থাকে বেশি করে, তো বাপি ওটা কালকে করে নিয়েছে একেবারে, যাতে আজকে আর করতে না হয়। তো ওটাকে বের করে একটু গরম জলের মধ্যে দিয়ে ওটাকে নরম করে মাংস দিয়ে লালটুকে খেতে দিয়ে দেবো। আর এখানে মেয়েকে আবার কলা চটকে খাওয়ানো শুরু করেছি। মনটা না খুব ভালো যাচ্ছিল না, মেয়েটা খাওয়া দাওয়া কিছুই দিতে পারছিলাম না মেয়েটাকে ঠিক করে, একদম রোগা হয়ে গেছিলো। সবাই দিয়ে দেখছে, সেই বলছে মেয়েটাকে যে মেয়েটা খুব রোগা হয়ে গেছে।
এবার খাওয়াটা শুরু করাতে পেরে আমার কিন্তু খুব শান্তি। যাই হোক, মেয়ে কিন্তু সারাটা দিন খুব একটা বেশি আমাকে জ্বালাতন করেনি, যতটুকু বাচ্চা ও তখন ওটা করবেই, তো মোটামুটি কিন্তু আমাকে ভালোই কোঅপারেট করেছে। তো এখানে আমি মেয়েকে জলখাবার খাওয়াচ্ছি, আর তারপরে আমিও কিন্তু খেয়ে নেবো। বাপি যাওয়ার সময় লালটুকে রুটি দিয়ে গেছে, আর মা ওরা পৌঁছে গেছিলো, পৌঁছে আমাকে ফোনও করেছে যে আমি পৌঁছে গেছি। তার ফাঁকে আমিও একবার তোমাদের দাদাভাইকেও ফোন করে নিলাম অফিসে ঠিকঠাক ঢুকে গেছে কিনা। আর এখানে মেয়েকে খাওয়ানোর পরে কিন্তু আমি দাঁতটাকে একটু ঘষে দিই, কারণ ও তো এখন মুখ ধুতে পারে না, যাতে ও দাঁতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, পোকা না লাগে, সেই জন্য কিন্তু খাওয়ানোর পরে আমি 4 বেলায় কিন্তু ওর দাঁতটাকে একটু ভালো করে ঘষে দিই। টুকটাক খেলে হয় না, যেরকম ফল যদি খায় বা টুকটাক যদি কুচকাচ কিছু খায় তখন করতে পারি না, কিন্তু ভারী খাবারটা খাওয়ার পরে কিন্তু 4 বেলায় আমি কিন্তু করে দিই। আর মেঘে দেখো সকালেই জামাটা চেঞ্জ করিয়েছিলাম, জামাটা এমন ভেজালো ওটাকে আমাকে আবার চেঞ্জ করতে হলো। আর এখানে আমি মেয়ের বাসনগুলো নিয়ে চলে এসেছি মাজতে। আজকে কাজের মাসিমাকে বারণই করে দেওয়া হয়েছে, কারণ উনি আসেন একটু মানে ওই দুপুর নাগাদ 3:30 4টে 4:30, তো তখন গিয়ে না আমি দরজাটা খুলবো আর মেয়েটা উঠে যাবে ঘুম থেকে, খুবই অসুবিধা, কারণ আমাকে তো রাতের রান্নাটা করতে হবে, রাত্রেবেলা কি খাওয়া হবে না হবে, আর তোমার কালকে তোমার দাদা ভাইয়ের খাবারটাও, অফিসের খাবারটাও করতে হবে। তো আমি জল খাবার খেতে গিয়ে, খাবার নিতে গিয়ে দেখি মেয়ে আমাকে গিয়ে ডাকছে মা করে। এবার ওকে আমি কী দিয়ে বিজি রাখবো বুঝতে পারছিলাম না, টিভি দিয়ে থেকে, কিন্তু এখনও টিভির টাইম হয়নি, তো আমি সব অফ টাইমে ওকে সব সময় টিভি দেওয়াটা ঠিক মনে করি না। তো ওই জন্য আটা নিয়ে খেলতে খুব ভালোবাসে, তাই এক বাটিতে করে ওকে একটু আটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখো সব আটাগুলো নিয়ে মুখে, চোখে, নাকে, চিরুনিতে নিয়ে মাখছে আর নিচে ফেলছে, আর যে আটা শেষ হয়ে যাচ্ছে তখনই আমার কাছে আবার চাইছে। তো যাই হোক, মেয়েরা তো তাও বিজি তো আছে, ওটাই আমার কাছে শান্তি, চুপচাপ বসে আছে, আর সেই ফাঁকে আমি আমার কিন্তু জল খাবারটা খেয়ে নিচ্ছি। মেয়ে ঘুমানোর পরে আমারও কাজ আছে, আমি সন্ধ্যায় রান্নাটা মানে বিকেলে রাতের রান্নাটা বসিয়ে দেবো, দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে। তো এই দেখো মেয়ে এখানে আটা মেখে কীরকম ভূত হয়ে গেছে, দেখো আর এখন আমাকে বলছে মা একটু মুছে দাও, ওই মানে চোখে ওগুলো লাগছে তো অস্বস্তি লাগছে, এবার আমাকে একটু মুছে দিতে বলছে। আর দেখো মেয়ে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, তো অনেক দেরিতে ওতে 10টা 10:30টায় ওঠে ঘুম থেকে, সেখানে যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে বলে ও আবার এখন আমাকে মানে ঘুমিয়ে পড়লো, আমার কাছেই ঘুমিয়ে পড়লো আমার কোলে, ও ব্রেস্ট ফিডিং করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমি মেয়েকে একটু শুয়ে দিলাম, যাক ঘুমিয়ে যখন পড়েছে তাহলে আমি আমার কাজগুলো একটু সেরে নেবো। ওকে এখানে ভালো করে ঘুম পাড়িয়ে দিয়ে দরজা জানলা বন্ধ করে, মশাটা টাঙায়নি, চারিপাশে বালিশ দিয়ে দিয়েছিলাম যাতে ও না পড়ে। আর মশা খুব একটা ছিল না, যেহেতু দিন, ঠিক দুপুর বা একটু বিকেল হতে শুরু করলেই মশাটা শুরু হয়ে যায়, এদিকে প্রচণ্ড মশা হয়। আর এখানে মেয়েকে আমি ভালো করে বালিশ দিয়ে ঠিকঠাক করে আমি চলে এলাম নিজের কাজ করতে। এখানে মেয়ের ভাতটা বসাবো, ডালটা নিয়ে নিলাম, আর এখানে মেয়ের ভাত বসাবো, আর ওদিকে আমি আমার যে টুকটাক কাজ শেষ কাজগুলো তোমাদের সাথে গল্প করতে করতে করে নেবো। এমনি জানো তো কোনো অসুবিধা নেই, মেয়ে নিয়ে একা থাকতে আমার কোনো সমস্যা নেই, সমস্যা একটাই, যদি বাই চান্স কোনো এমার্জেন্সি চলে আসে, মানে মনে করো আমাকে হঠাৎ করে হয়তো পটি যেতে হলো, সেখানে একটা ব্যাপার চিন্তার বিষয়। টয়লেট যেতে হলে কোনো সমস্যা নেই, কিন্তু পটিটা তো একটা বড় সময়ের ব্যাপার, সেই জন্য সেটাতেই অসুবিধা। আর এমনি খুব একটা ব্যাপার নেই, তাও মা বাপি আশেপাশে সবাইকে বলে গেছিলো, চারপাশে মানে আমাদের যে পাশে একদম লাগোয়া বাড়ি, সে বাড়িতে বলে গেছিলো, তো আমার দরকার লাগেনি কাউকে। তো এখানে আমি মেয়ের ফলটাকে কেটে রেডি করে রেখে নিলাম, একটু আঙুর ধুয়ে নিচ্ছি ভালো করে, আঙুর আর তরমুজটা, দেখলাম তরমুজটা খেতে মেয়েটা বেশ ভালোই বাসে, তো তরমুজ ওকে দিই যখন ভালোবাসে, যখন প্রতিদিনই অল্প অল্প করে তরমুজ দিই। আর আঙুরটা কিন্তু খেতে ভালো লাগলেও আঙুর কিন্তু অ্যাকচুয়ালি গরম, অনেকেই জানো কি জানো না জানি না, প্রেগনেন্সির সময়তেও কিন্তু আঙুর খুব একটা বেশি খেতে বারণ করে, খাওয়া যায় অল্প অল্প, তাই আঙুরটা খুব বেশি ওকে দিই না, অল্প অল্প করেই দিই। এই শরীর খারাপটা হওয়ার আগেও প্রচণ্ড পরিমাণে আঙুর খেয়েছিল, জানি না সেই থেকে শরীর খারাপ হলো কিনা। যাই হোক, ও ঘুমিয়েছে তখন বাজে 11:15, আর এখন বাজে 11:30। আমি ভাতও ঠান্ডা হয়ে গেছে, তাই ভাতগুলোকে আমি একটু ফ্রিজে ঢুকিয়ে নিলাম, আর এদিকে ওর ফলটাকে কেটে রেডি করে রেখেছি, ওই ফলটাও ঘুম থেকে উঠলে ওকে আমি দেবো। আর এখানে আমি বাসনগুলো ঝুড়ি থেকে মাসিমা যখন বাসন মেজে দিয়ে গেছে ওগুলোকে ঝুড়ির মধ্যে ছিল, তো ওগুলোকেই আমি একটু খালি করে নিচ্ছি।
জায়গার জিনিসটা জায়গায় রেখে দিলে কি হয়, মানে ঘর দোয়ার বেশি জাম লাগে না। আর মেয়ে যখন ঘুমোচ্ছে আমার তো হাতে কোনো কাজ নেই, রান্না তো করতে হচ্ছে না, তাই জন্য এটা দুপুরেই খালি হয়। তো আমি এখনই একবার খালি করে রেখে দিলাম। আর এখানে মেয়ের ভাতের সিটিও পড়ে গেছে। আর এদিকে আমি চলে এসেছি, এখন বাজে 12:30, মেয়েকে তুলবো, কারণ মেয়ে ফলটাও খাবে আর মেয়েকে আমাকে স্নানও করাতে হবে। বেশি লেট হয়ে গেলে স্নান করলে ঠান্ডা লেগে যাবে, যতই গরম হোক বেশিক্ষণ লেট করা যাবে না। আর এখানে মেয়েকে তুলে আগে একটু জল খাওয়াবো, তারপরে ওকে ফলটা দেবো। যেহেতু গরমকাল আমি এখন ওকে বারবার করেই ওকে বোতলটাও দিই, ও বোতলও টেনে টেনে খায়। আর যখন আমার মনে হয় যে না ও ঠিকঠাক খায়নি, তখন আমি আবার একটু বাটিতে করেই খাওয়াই। তো এখন যেহেতু ঘুম থেকে উঠেছে, ওর হাতে আর বোতল দিয়ে নিয়ে একটু বাটি চামচে করে আগে জল খাওয়াচ্ছি। ও ঘুম থেকে যে সময়ই উঠুক না কেন, সকাল বিকেল রাত, তখনই আমি ওকে ফার্স্ট দিই আমি একটু জল, কারণ ঘুম থেকে ওঠার পরে না গলা কি হয়, শুকিয়ে যায়। আর তখন একটু জল পেলে আমাদের বড়োদেরই মনে হয় যেন খুব ভালো হয়। তাই জন্য ওকে আমি সকালে খালি পেটে তো জল অবশ্যই দিই, আর এছাড়া যখনই ও ওঠে তখনই ওকে জল দিই। আর দেখো আমার মেয়ে তরমুজটা খেয়ে বলছে, আমি জিজ্ঞেস করেছি ভালো, ও বলছে হ্যাঁ। আর হ্যাঁটা এত সরু করে বলবে না, তোমাদের শুনলে তোমাদেরই ভালো লাগবে। আর দেখো তরমুজ খাচ্ছে। আর ওর সাথে আমি ওকে অতগুলো আঙুর দেবো না, আমিও একটু আঙুর ধুয়ে একটু বেশি করে ধুয়েছিলাম, কারণ ওকে খাওয়াতে খাওয়াতে যদি না খায় আমার কিন্তু পরে আর খাওয়া হয় না, কুড়েমি লেগে যায়। আর না তো অন্য কাজে ঠিক কোনো না কোনো কাজে ঠিক ব্যস্ত হয়ে যায়। আর ওকে ফলটা খাইয়ে একটুখানি বসিয়ে আমি ওকে স্নানটা করিয়ে দিলাম বাথরুমে, ঘরের বাথরুমে স্নান করেছি। আজকে আর বাইরে নিয়ে যাইনি, এক এক সময় বাইরে নিয়ে যাই কলতলায়, আবার কোনো সময় ঘরে করিয়ে দিই। কিন্তু ও জল এত ভালোবাসে, স্নান করাতে নিয়ে গেলে না ও জল থেকে উঠে আসতে চায় না। আমার মেয়ে শুধু একা জল ভালোবাসে না অন্য কোনো, মানে আর সব বাচ্চারাও জল ভালোবাসে আমি ঠিক বুঝতে পারি না। তো তোমরা জানিও তোমাদের বাচ্চারাও জল ভালোবাসে কিনা। আমার মেয়ে কিন্তু ভীষণ জল ঘাটতে ভালোবাসে। ওকে বাটিতে করে জল দিই, বা স্নানের সময় জল নিয়ে যায়, বা যদি বাথরুমে টয়লেট করতে নিয়ে যায়, যেখানেই জল পাবে ও জল নিয়ে বসে পড়বে। আর এখানে ওকে আমি মাথাটা চালিয়ে দিয়েছি। এবার মাথা দেখতে দেখতে ওকে আমি চুলটা আঁচড়ে দিলাম। এবার আমারও কাজ আছে, আমি যাব কিন্তু একটু পুজো দিতে। মা প্রতিদিনই পুজো দেয়, আমাকে পুজো দিতে হয় না। তো আজকে ওরা তো সকালবেলায় চলে গেছে, তো মা স্নান করার পরে আমার যা দেখে মনে হলো ঠাকুর আসনটা মনে হলো পুজোটা দেওয়া হয়নি, আমি কিন্তু মাকে জিজ্ঞেস করিনি। তো আমি স্নানটা করে বাথরুমে স্নান করে আমি কিন্তু চলে এসেছি পুজো দিতে। আর একটা কাণ্ড, আমি তো শাড়ি বাড়িতে পরি না, ওই বাইরে বিয়ে বাড়িতে গেলেই শাড়ি পরে যায়। ওর আবার একটা ব্যাপার হচ্ছে, আমার মেয়ে ও কিন্তু কারোর জিনিসটা কাউকে নিতে দেবে না, পরতে দেবে না। সেটা আমার হোক, ওর ঠাম্মির হোক, ওর দাদায়ের হোক, যেটা ও চেনে যে এটা দাদায়ের বা এটা ঠাম্মির বা এটা মায়ের বা এটা বাবায়ের, কারোরটা কাউকে নিতে দেবে না, যারটা তাকেই ব্যবহার করতে হবে। আমি একটা শাড়ি পরেছিলাম ওর ঠাম্মির, পরে পুজো দেবো বলে, আমাকে সেই শাড়িটা খোলা করা হলো, কিছুতেই আমাকে পরতে দেবে না। তা আমি কি করব, অগত্যা একটা এমন শাড়ি বের করেছি যে শাড়িটা ও কোনোদিন দেখেনি ওর ঠাম্মিকে পরতে, বা হয়তো এক আধবার দেখেছি সেটা মনে নেই। তা ভয় করেই শাড়িটা পরেছিলাম, ভাবলাম হয়তো আবার টান মেরে খুলে দেবে, দেখলাম না এটাও চিনতে পারিনি, তো ওটা পরেই পুজো দিচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ের স্বভাব। তো আমি এখানে পুজো দেওয়ার পরে মেয়েকে দিতে এসেছি প্রসাদ। ও নকুলদানা খেতে খুব ভালোবাসে, চিনি মানে আমার কোনো রান্না করছি সে সময় যদি আমি যে চিনি নিই, চিনিটাও খেয়ে নেবে, খুব ভালোবাসে খেতে। তো সব সময় দিই না, মাঝে সাঝে দিয়ে। আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, ওকে একটু ব্যস্ত রাখতে হবে, তাই জন্য ওকে একটু দিলাম, আমি একটা নকুলদানা দিলাম। আর এদিকে চলে এসেছি লালটুকে খাওয়াতে। লালটুর খাবার রেডি হয়ে গেছে, লালটুকে খেতে দিয়ে তোমাদেরকে যে এখন একটা পোকা দেখালাম নড়ছিল বাটির মধ্যে, ওই পোকাটা ফুল থেকে আমার গায়ে উঠে গেছে। তা মেয়েকে যখন ব্রেস্ট ফিডিং করাচ্ছি, মেয়ে হঠাৎ করে পোকাটা দেখে চেঁচিয়ে উঠেছে, মা পোকা। ও পোকা বলতে পারছে না, পোকা, মা পোকা পোকা পোকা। আমি তো প্রথমে বুঝতে পারিনি যে কী হলো, ও কী দেখে বলছে। আমি নর্মালি আবার খাওয়াতে শুরু করলাম। তারপরে যখন ওর ভয় পেয়ে সরে গিয়ে আবার বলছে পোকা, তখন দেখছি হ্যাঁ পোকাটা আমার গায়ে কিন্তু নড়ছে, আর ও ঠিক দেখেছে। এখন একটু বলতে শিখেছে, তো ও না দেখতে পেলে হয়তো আমি বুঝতেও পারতাম না, কখনো গায়ে আরও উপরে উঠে যেত। তো এখানে লালটুকে খেতে দিয়ে আমি এবার মেয়েকেও খাবারটা খাইয়ে দিলাম। আর এই যে আমার ভাত নিয়ে বসে গেছি, টক দই নিয়েছি, মাছের ঝোল, আর এখানে রয়েছে। তো আজকে কিন্তু সারাটা দিন মা আর মেয়ের এভাবেই কাটলো একা একা। তো মেয়ে এখানে খেলছে আর সে ফাঁকে আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে কিন্তু মেয়েকে ঘুম পাড়াবো, মেয়ে ঘুমোলে তবেই আমি ব্লগটা এডিট করব আবার। আর সেই ফাঁকে আমি রাতের রান্নাটাও সেরে নেবো, সেটাই ভেবে রেখেছি। এখন ও কতক্ষণ ঘুমোয় সেটার উপর নির্ভর করছে। তো তোমাদের সবার ব্লগটা
কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা বন্ধুরা।